নিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা, রাজনৈতিক ও নীতিগত দৃষ্টিভঙ্গি এ বিষয়ে আলোচনাটা জরুরি এবং এই আলোচনার জন্য দিয়েছেন সেজন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমি একই সাথে ধন্যবাদ জানাই যে উপদেষ্টা আলোচনায় উপস্থিত আছেন এবং পুরোটা সময় তিনি আমাদের কথাবার্তা শুনেছেন সবাই। আমি আশা করব যে তার কাছ থেকে আমরা কিছু না কিছু পাবো, জানতে পারবো তথ্য, যেটা থেকে আমরা সম্পূর্ণ করতে পারবো যে আসলে এই সংস্কারের সম্ভাবনা আছে কি নেই। সুতরাং সেজন্য তাকে ধন্যবাদ তিনি আমাদের জন্য বা এই আলোচনার জন্য সময় দিয়েছেন। তবে আমি অত্যন্ত দুঃখের সাথে বলি যে তারা সাংবাদিকতা সুরক্ষা অধ্যাদেশের একটা খসড়া আমরা তৈরি করে দিয়েছিলাম, সেইটা স্টেক হোল্ডারদের জন্য উন্মোচন করেছেন আর ঘোষণা দিয়ে ডেকে সংবাদপত্রের মালিক, সম্পাদক এবং টেলিভিশনের মালিক অন্যদেরকে ডেকে স্টেক হোল্ডারদেরকে ডেকে 10 দিনের মধ্যে মতামত দেওয়ার জন্য বলেছেন। আমাদের রিপোর্ট জমা হওয়ার 6 মাস 3 দিন পর একটা সময় কেন লাগে এর ব্যাখ্যা আমরা তো আশা করেছিলাম। আমি বলেছিলাম আপনার সাথে যখন আলোচনা হয়েছে, প্রধান উপদেষ্টার কাছে বলেছি, সবাইকে বলেছি যে যে সমস্ত বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া দরকার, আইন প্রণয়নের দরকার হবে না, সে সমস্ত বিষয়ে আপনারা খুব সহজেই নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে, খুব বেশি চাইলে সম্পাদক এবং মালিকদের সাথে আলোচনা করে, ইউনিয়নগুলোর সাথে আলোচনা করে আপনারা আদেশ জারি করে দিতে পারেন, নীতিমালাগুলো হালনাগাদ করে দিতে পারেন, যে পরিবর্তনগুলো দরকার সেই পরিবর্তনগুলো করে দিতে পারেন। আর যেখানে আইন প্রণয়নের প্রয়োজন আছে সেখানে আমরা আইনের দুইটা খসড়া করে দিলাম। তৃতীয় আইনটা আমরা করিনি, কিন্তু তৃতীয় আইনেরও যে নমুনা আছে, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, এটা সংক্রান্ত তাদের স্বায়ত্তশাসন সংক্রান্ত আইনের খসড়া ইতিমধ্যেই সরকারের কাছে আছে, কারণ সেটা আওয়ামী লীগ করেছিল সেই 1998-99 সালের কথা, তখনই তারা করেছিল, যদিও তারা পরে সেটা ভুলে গেছে। সুতরাং দৃষ্টান্ত আমাদের সামনে আছে। আমি বলেছিলাম যে আইনগুলো করার ক্ষেত্রে আপনাদের জনমত নেওয়ার প্রশ্ন আছে, প্রয়োজন হবে। সুতরাং সেগুলো আপনারা যত দ্রুত সম্ভব আপনাদের ওয়েবসাইটে অন্তত প্রকাশ করে দিয়ে সবার মতামত চান। এই মতামত নাগরিক সমাজ থেকে আসতে হবে। এই মতামত স্টেক হোল্ডাররা যেমন দেবেন তেমনি নাগরিকরাও দেবেন। বিভিন্ন মানবাধিকার সংগঠন আছে, অধিকার সংগঠন আছে, রাজনৈতিক দল আছে, তাদের কাছ থেকেও মতামত নেওয়ার প্রশ্ন আছে। কিন্তু আপনারা সেটা উন্মোচন করছেন, এখন রাজনৈতিক দলগুলোকে দেননি, আপনারা জনগণের জন্য কেন এটা ওয়েবসাইটে দেওয়া হলো না? এটা সাধারণ পাবলিককে মতামত দেওয়ার জন্য কেন দেওয়া হবে না, উন্মুক্ত করা হবে? এটা উন্মুক্ত করে দেওয়া হোক যত দ্রুত সম্ভব। এই দুটো আইনেরই খসড়া, সাংবাদিকতা সুরক্ষা আইন অধ্যাদেশ 2025 এবং গণমাধ্যম কমিশন অধ্যাদেশের খসড়া, এই দুটো খসড়ায় মতামত দেওয়ার জন্য দেওয়া হবে। যদি মানুষ গ্রহণ না করে, যদি অধিকাংশ মতামত আপনারা পান এর বিপক্ষে, তাহলে এটা বাতিল করে দেবেন। কিন্তু যদি গঠনমূলক প্রস্তাব আসে যে না এখানে সংশোধন করে এটা করা সম্ভব, সেভাবে আপনারা করবেন, তাহলে এটা খুব দ্রুতই করা সম্ভব। এখানে সাংবাদিকতা সুরক্ষা আইন নিয়ে, অধ্যাদেশ নিয়ে একটা প্রশ্ন আব্দুল্লাহ বলেছেন, যে প্রশ্ন উঠেছে যে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তার প্রশ্ন এখানে উপেক্ষিত হয়েছে, সুতরাং ওইটা যুক্ত না করলে সাংবাদিকতা সুরক্ষার অধ্যাদেশ কার্যকর হবে না। আমরা কিন্তু আর্থিক নিরাপত্তাকে সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছি আমাদের কমিশনের রিপোর্টে। আমরা বলেছি যে সাংবাদিকদের যদি আর্থিক স্বাবলম্বিতা নিশ্চিত করা না যায়, তার মাথার উপরে ছাদ এবং অন্যের ব্যবস্থা যদি না করা যায়, তাহলে সাংবাদিকরা স্বাধীন সাংবাদিকতা করবে না, করতে পারবে না, নানান সীমাবদ্ধতায় আত্মসমর্পণ করতে বাধ্য। একইভাবে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে একটা টেকসই মডেলে টিকে থাকার জন্য সাস্টেইনেবল একটা মডেলে যেতে হবে, এবং সেটা যাওয়ার জন্য কি কি পন্থা দরকার সে কথাও আমরা বলেছি। আপনি খুবই একটা ধারণা থেকে বলা হচ্ছে যে, সেটা কথা আপনি তুলেছেন যে গণমাধ্যম
কর্মী আইন আলাদা লাগে, গণমাধ্যমের কর্মীদের আলাদা একটা মর্যাদা আছে, সেই মর্যাদা প্রতিষ্ঠা করতে হবে। ভাই, গণমাধ্যম কর্মী আইন কবে হবে আর কবে আমাদের আলাদা মর্যাদা প্রতিষ্ঠিত হবে, সেটার জন্য যদি বছরের পর বছর অপেক্ষা করি, যুগের পর যুগ অপেক্ষা করি, কিচ্ছু হবে না। এই যে আমার হাতে একটা পরিচয় পত্র আছে, এটা ন্যাশনাল ইউনিয়ন অফ জার্নালিস্ট ইউকে পরিচিতিপত্র। এই ন্যাশনাল ইউনিয়ন অফ জার্নালিস্ট কিন্তু ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সদস্য। সাংবাদিকরা শ্রমিক হইলে তাদের ইজ্জত চায় না। সাংবাদিকরা শ্রমিক, সাংবাদিকরা শ্রম নিয়েই কাজ করছে। আপনি শ্রম আইনটা, এমপ্লয়মেন্ট আইনটা, বেতন ভাতার আইনটা কার্যকর করেন, প্রয়োগ করেন, তাহলে সাংবাদিকদের বেতন ভাতা বাকি থাকবে না। সাংবাদিকদের কর্মক্ষেত্রের নিরাপত্তা, কর্মক্ষেত্রের অধিকার, এগুলো সুপ্রতিষ্ঠিত হবে। আপনি বিজিএমইতে বেতন দেয় না বলে তিনটা প্রতিষ্ঠানের তিনজন মালিক, বিজিএমইর খুব প্রভাবশালী সদস্য, তাদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ অ্যালার্ট জারি করতে পারছে শ্রম মন্ত্রণালয়। কারণ দেশের শ্রম আইন লঙ্ঘন করে তাদের বেতন ভাতা বাকি রাখা হয়েছিল, বেতন ভাতা অনাদায়ী আছে, সেই আদায়ের ব্যবস্থা করা হয়েছে। এটা শুধু শ্রম আইন আপনি প্রয়োগ করেন যদি ঠিক করে, তাহলেই এটা সম্ভব। কিন্তু আমরা সেটা করছি না। আমরা কোথায় সেই গণমাধ্যম কর্মী আইনের একটা খসড়া বিগত স্বৈর শাসকের আমলে তৈরি হয়েছিল, সেই আইনটাকে বস্তার নিচ থেকে আবার বের করে নিয়ে এসে এখন মত বিনিময়ের জন্য জনমত আহ্বান করা হয়েছে, যেটা কনসালটেশনে দেওয়া হবে। আপনি বাস্তবতা হচ্ছে যে ওয়েস্ট বোর্ড যেটা ছিল, নবম ওয়েস্ট বোর্ড, সেই নবম ওয়েস্ট বোর্ডের বিরুদ্ধে একজন সংবাদপত্র মালিক, সংবাদপত্র মালিকদের পক্ষ থেকে মামলা করে বসে আছে। এখানে আমাদের আইনজীবী বন্ধু অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আছেন, আমার বড় ভাই। আপনি বলুন, কোন মামলা যদি কেউ করে থাকে, সেই মামলা কি সরকার বাধ্য করতে পারে তাকে প্রত্যাহার করতে? পারে না, কোনো আইনেই পারে না, সরকারের সেই ক্ষমতা নেই। অতএব যতক্ষণ পর্যন্ত এই মামলা প্রত্যাহার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওয়েস্ট বোর্ডের বিষয়ে সরকার কিছুই করতে পারবে না। ততদিন পর্যন্ত সাংবাদিকরা না খেয়ে মারা যাবে। 5 বছরের বেশি হয়ে গেছে এই মামলা। প্রতি বছরে 10% উপরে মূল্যস্ফীতি ঘটেছে। 50% আমার মজুরি কমে গেছে, আমার বেতন কমে গেছে, আমার আয় কমে গেছে। সেটার থেকে পরিত্রাণের উপায় কি? পরিত্রাণের উপায় হচ্ছে সরকার একটা ন্যূনতম সিলিং বেঁধে দেবে, যে এর নিচে কোনো প্রতিষ্ঠান বেতন দিতে পারবে না সাংবাদিকদের। আমরা সেই সুপারিশ করেছি। এটা সংবাদপত্রের জন্য, টেলিভিশনের জন্য, অনলাইনের জন্য, সবার জন্য। সেই সমাধানের পথে সরকার হাঁটছে না। আমরা বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ সংবাদ সংস্থা, এই তিনটাকে একত্রিত করে একটি নতুন জাতীয় সম্প্রচার প্রতিষ্ঠান তৈরির জন্য বলেছি, যাতে সরকারি অর্থে সৎ ব্যবহার হয় এবং এটা একটা স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে কাজ করতে পারে, সরকারের নিয়ন্ত্রণ মুক্ত হবে। সেক্ষেত্রে কি হলো, আমরা আগেই বলেছি যে বাংলাদেশ সংবাদ সংস্থা যেটা, তাতে সরকারের অনুমোদিত জনশক্তি যা থাকার কথা, তার থেকে 1/3 লোক বেশি আছে। আমরা দেখি তাদের দেওয়া সেই সংবাদপত্র, সেই সংবাদ সংস্থার প্রতিষ্ঠানে এই সরকারের আমলে যা লোকবল ছিল, তার প্রায় 50% লোকবল আবার বাড়ানো হয়েছে। 45%, মোর প্রিসাইজ 45%। এবং সেটা পরিচালনা পর্ষদের কোনো বৈঠকও হয় না, সেখানে কোনো আলাপ আলোচনারও প্রয়োজন হয়। মন্ত্রণালয়ের কর্মকর্তারা অনুমতি দিয়ে দিয়েছে। এখন যেই মন্ত্রণালয়ের কর্মকর্তাদের হাতে এই ক্ষমতা থাকে যে ওনার অনুমতিতে একটা সংবাদ সংস্থায় লোক বাড়ানো যাবে, সেই কর্মকর্তারা ক্ষমতা থাকতে চাইবেন? তারা কি স্বায়ত্তশাসন দেবেন? বেতার টিভি, বেতারের ডিজি, টেলিভিশনের ডিজি আমাকে বলেছেন যে তাদের যদি একটা সংবাদ সংগ্রহের ভ্যান পাঠাইতে হয়, আর সেই সংবাদ সংগ্রহের ভ্যান যদি কোনো কারণে অচল থাকে, যান্ত্রিক ত্রুটির কারণে সারাতে যেতে হবে, 50,000 টাকা খরচ করতে হবে। ওই 50,000 টাকা খরচ করার এখতিয়ার তাদের নাই, সেটা মন্ত্রণালয় থেকে অনুমোদন হয়। আপনি সেই মন্ত্রণালয়ের ওই ক্ষমতা যদি মন্ত্রণালয়ের কর্মকর্তারা না থাকতে চান, তাহলে আপনি স্বাধীনতা পাবেন? বিটিভি বেতার স্বাধীনভাবে
কাজ করতে পারবে? আমরা তো বলেছি, পথগুলো আমরা বলেছি কি করতে হবে, সরকার সেটা করতে পারছে না। কেন করতে পারছে না? করতে দেবে না মন্ত্রণালয়ের কর্মকর্তারা। সোজা হিসাব, বাইরে কোনো কিছু নেই। আমরা চান না তাদের ক্ষমতা সর্বভোগ। এটা প্রতিটি সংস্কার কমিশনের ক্ষেত্রেই সেটা হচ্ছে। শ্রম সংস্কার কমিশনের ক্ষেত্রে হয়েছে, অন্য যে সমস্ত স্থানীয় সরকার কমিশন বলেন সবগুলো কমিশনের ক্ষেত্রে। আর আমাদের এই যে এখনকার অন্তর্বর্তী সরকার, আমি মাহফুজা রহমানের একটা কথা খুব ধার করে বলি। উনি বলেছিলেন যে ওনার স্টেক হোল্ডার এক জায়গায় না, অনেকে স্টেক হোল্ডার রাজনৈতিক দলগুলো একটা, স্টেক হোল্ডার আরো আছে কয়েক জায়গায়। এই যে স্টেক হোল্ডার অনেক জায়গায় থাকলে যেটা হয়, আস্থা আপনি পাবেন কোথায়? একটা সিদ্ধান্ত নেওয়ার সরকার দেখেন, এখানে একটা বড় সমালোচনা হইল যে সরকার কোন সংস্কার করতে পারছে না। সরকার কিন্তু ঠিকই সংস্কার করেছে, সরকারের আয় বাড়ানোর সংস্কারটা করে ফেলেছে।